আয়নীয় সমযোজী বন্ধন চ্যাপ্টারটাকে আমরা দুটো সুপার ফাস্ট রিভিশন ক্লাসে ভেঙেছি। আজকের এই ভিডিওতে মাত্র 25 মিনিটের মধ্যে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন এই দুটো টপিক থেকে যত ধরনের প্রশ্ন মাধ্যমিকে হতে পারে, সিলেবাসের মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু মাত্র 25 মিনিট আমরা রিভিশন করব এই ভিডিওতে। এরপরেই তোমরা বিকেলের দিকে আরও একটা ভিডিও পাবে, যে ভিডিওতে কি করানো হবে, আয়নীয় ও সমযোজী যৌগ এই দুটো থেকে যত ধরনের প্রশ্ন মাধ্যমিকে হতে পারে সেগুলো রিভিশন আমরা করব। স্টার্ট করছি আজকের এই ক্লাস। সবার প্রথমেই বলি, প্রকৃতিতে যত মৌল রয়েছে তারা সবাই একা একা ঘুরে বেড়ায় না, সবাই কি করে, সঙ্গী নিয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ বিভিন্ন মৌলের পরমাণু তারা নিজেদের মধ্যে বা আলাদা আলাদা মৌলের পরমাণু একে অন্যের সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে অণু গঠন করে, মানে তারা রাসায়নিকভাবে সংযুক্ত হয়, একা একা ঘুরে বেড়ায় না, তাই না? দুটো হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয়ে আছে, অণু গঠন করছে, হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করছে। তো এখান থেকে প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবে যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় কেন অংশগ্রহণ করে, বা তাদের মধ্যে রাসায়নিক সংযুক্তির কারণ কি, কেন একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ঘুরে বেড়ায়, একা একা কেন ঘুরে বেড়ায় না, এখানে লেখা আছে বাট ওয়াই, কেন একা কেন ঘুরে বেড়ায় না, তাই না? এর পেছনে কারণ আছে। বা বিভিন্ন মৌলের পরমাণুগুলো যুক্ত হয়ে গিয়ে অণু কেন গঠন করে, এর সমস্ত কিছু পেছনের কারণ কি, এর পেছনে কারণ হলো প্রকৃতিতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস সব থেকে স্থায়ী। হিলিয়ামের লাস্টে 2টা ইলেকট্রন থাকে এবং বাকি সবারই লাস্টে 8টা করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো নিষ্ক্রিয় গ্যাসের মৌল যারা রয়েছে তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস সব থেকে সুস্থিত, এবং অন্যান্য যত পরমাণু রয়েছে এরা সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পেতে, এবং নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য এরা 2টা কাজ করতে পারে। হয় এরা তাদের যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে, আবার এরা ইলেকট্রন জোড় গঠন করতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা করলেই এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় আর যৌগ তৈরি করে দেয়। কেমন? তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে রাসায়নিক বন্ধনে কেন এরা অংশগ্রহণ করে বা একজন আরেকজনের সাথে কেন যুক্ত হয়, মূল কারণ কি, মেন কারণ হচ্ছে এটাই যে নোবেল গ্যাস পরমাণুর মতো বা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্যই কোন মৌলের একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের মধ্যে অণু গঠন করে। তো উত্তরটা এইভাবে তুমি লেখা শুরু করবে, আমি বলে দিচ্ছি। বলবে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয় এবং অন্যান্য মৌলগুলো চায় নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পেতে। এই জন্য তারা তাদের যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অথবা ইলেকট্রন জোড় গঠন করে, এবং এর ফলস্বরূপেই তারা একে অপরের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ওই দুটোর মধ্যে যে কোনো একটা করলে এরা একজনের সাথে আটকে যাবে। কিভাবে আটকে যাবে সেটাই তো এবার আমরা দেখবো, তাই না? হ্যাঁ, এগুলো আমি ব্যাখ্যা করলাম না, এগুলো ওয়ান শটে বুঝিয়েছি, এটা রিভিশন ক্লাস তাই ডাইরেক্ট বলছি। যেমন আমাদের কাছে ধরো একটা ধাতু আছে, মানে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু আর একটা তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতু আছে। ঠিক আছে, যারা ধাতু হয় তারা কি করে, তারা তাদের লাস্টের কক্ষপথের ইলেকট্রনটাকে বর্জন করে, যেমন সোডিয়ামের লাস্টে একটা ইলেকট্রন আছে। আর যারা অধাতু হয় তারা তাদের লাস্টের কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে। কেন? কারণ সবাই তাদের লাস্টে 8টা ইলেকট্রন বানাতে চায় বা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পেতে চায়। আচ্ছা, সোডিয়াম কি করবে এক্ষেত্রে? সোডিয়াম তার লাস্টের এই একটা ইলেকট্রনকে ক্লোরিনকে দিয়ে দেবে। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তাহলে একটা ইলেকট্রন বর্জন করলে সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস, আর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,8। ঠিক, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আছে 2, 8, 7, কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে সোডিয়ামের কাছ থেকে, তাই ক্লোরিনে হয়ে যাবে 2, 8, 8। ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাই ক্লোরিনের আধান হয়ে যাবে মাইনাস। হ্যাঁ, অর্থাৎ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করলো আর সোডিয়াম ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করলো। এরপর ক্যাটায়ন আর অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে যাবে আর তৈরি করে দেবে আয়নীয় যৌগ বা তড়িৎ যোজী যৌগ। বেশ, পরীক্ষা জিজ্ঞেস করবে আয়নীয় যোজ্যতা কাকে বলে, তড়িৎ যোজ্যতা কাকে বলে, তড়িৎ যোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে, যৌগ কাকে বলে, তড়িৎ যোজী যৌগ। তারপর জিজ্ঞেস করতে পারে এই যে তড়িৎ যোজী যৌগ এইভাবে তৈরি হয়, এটা বিজ্ঞানী কোশেল সবার প্রথম বলেছিল, তো বিজ্ঞানী কোশেল কিভাবে ব্যাখ্যা করেছিল? সব কটার উত্তর একই রকম হবে। কিভাবে বলবো? আমরা এরকম বলবো যে সবাই কেন এগুলো করছে, কারণ সবাই নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পেতে চায়। তো আমরা এরকম বলবো, নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু তাদের যোজ্যতা কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে, এবং তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতু তাদের যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে।
দাঁড়িয়ে দিয়ে দিলে, তারপর লিখবে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে, ক্যাটায়ন ও অ্যানায়ন যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। মানে যেই আকর্ষণ বল দ্বারা তারা যুক্ত হয় তাকে আমরা তড়িৎযোজী বন্ধন বলে দিচ্ছি, এবং ওই যৌগ গঠনের ক্ষমতাটাকে আমরা বলি তড়িৎযোজ্যতা। আমরা বলবো ক্যাটায়ন ও অ্যানায়ন, প্রথম লাইনটা বলে দিলে, তারপর বলবে ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ, ক্যাটায়ন ও অ্যানায়নের স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠনের যে ক্ষমতা অর্জন করে বা যে যৌগ গঠনের ক্ষমতা লাভ করে সেটাকে আমরা বলছি তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা মানে কি? এই তড়িৎযোজী যৌগ গঠনের ক্ষমতা, মানে ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে একটা যৌগ গঠনের যে ক্ষমতা সে অর্জন করে সেটাকে বলা হয় তড়িৎযোজ্যতা। আর তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা তড়িৎযোজী বন্ধন, আর এই যৌগটাকে বলা হয় তড়িৎযোজী যৌগ। মানে যে যৌগ গঠিত হয় তাকে তড়িৎযোজী যৌগ বলে। পরীক্ষা বলবে বিজ্ঞানী কোশেল কিভাবে ব্যাখ্যা করেছিল যে আয়নীয় যৌগ কিভাবে গঠিত হয়, এই একই কথাটাই কি বলবো যে বিজ্ঞানীর কোশেলের মতে, এই কথাটা লাগিয়ে দেবো। বিজ্ঞানী কোশেলের মতে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন, বেশিও হতে পারে, এক বা একাধিক ইলেকট্রন, এই ক্ষেত্রে একটা আছে, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়ে যায়, এবং তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতু তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়ে যায়। ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগের অণু গঠন করে বা তড়িৎযোজী যৌগ গঠন করে। হয়ে গেল। পরীক্ষা বলবে NaCl কি করে গঠিত হয়, ইলেকট্রন ডট ডায়াগ্রাম দেখাও। এটাই ইলেকট্রন ডট ডায়াগ্রাম, তাই না? ইলেকট্রনকে ডট চিহ্ন আমরা দেখিয়ে দিই, তো দেখিয়ে দিলে এটা কি করে গঠিত হয়, ভাষা কি করে বলবে একটু পরে বলছি, আগে আমরা এখানে আসি। তড়িৎযোজ্যতা কাকে বলে বলে দিয়েছি, পড়ে নাও, আমি পাল্টাচ্ছি, ভিডিওটাকে পজ করে পড়ে নাও একবার। নেক্সট, এটাকেও পড়ে নাও, আমি পাল্টাচ্ছি। নেক্সট, আচ্ছা এটা তো তোমরা জানোই, বলে দিলাম যে যারা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ ধাতু আর অধাতুর মধ্যে তৈরি হবে। কারা ধাতু? যাদের লাস্টে একটা, দুটা বা তিনটা ইলেকট্রন থাকে, অর্থাৎ যারা 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী বা 13 নম্বর শ্রেণীতে থাকে, তারা কি করবে, ইলেকট্রন বর্জন করবে। যারা 5, 6, 7, যাদের লাস্টে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকবে তারা তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ যারা 15 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী বা 17 নম্বর শ্রেণীতে আছে এরা হচ্ছে তড়িৎ ঋণাত্মক। তাহলে তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মকের মধ্যে আয়নীয় বন্ধন গঠিত হবে। আচ্ছা এটা তো বলে দিলাম। নেক্সট, আচ্ছা এবার সমযোজী বন্ধনে চলে আসি। রাসায়নিক বন্ধন দুই রকমের হতে পারে। তাহলে কি করে, তাহলে দেখো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য ধাতু আর অধাতু কি করলো, ইলেকট্রন বর্জন করলো, একজন ইলেকট্রন গ্রহণ করলো, আয়ন তৈরি হলো, জয়েন্ট হয়ে গেল, ব্যাস গল্প শেষ। এবার যারা সমযোজী যৌগ এরা কি করে, এরা দুজনেই তড়িৎ ঋণাত্মক। তাহলে দুজনেই যদি তড়িৎ ঋণাত্মক হয়, শুধুমাত্র অধাতুদের মধ্যেই সমযোজী বন্ধন গঠিত হয়, মানে দুজনেই যদি ইলেকট্রন দরকার হয়। যেমন ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস 2,7, লাস্টে 7টা করে ইলেকট্রন, দুটো ফ্লুরিনেরই একটা করে ইলেকট্রন লাগবে। যেহেতু একটা করে ইলেকট্রন লাগবে তাই এরা একটা করে ইলেকট্রন মাঝখানে রাখবে দুজনেই। তাহলে পরের লাইনে এখানে আমি বলতে পারি এখানে একটা করে ইলেকট্রন চলে আসবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক। কারণ ফ্লুরিনের 2, 2, 4, 2, 6, 6টা ছিল আর একটাকে সে মাঝখানে রেখেছে। এই ফ্লুরিনেরও 6টা, একটাকে সে মাঝখানে রেখেছে, দুজন মাঝখানে রেখে দিল। পরের ধাপে আমরা কি লিখবো, হ্যাঁ এবার পরে তবে ফ্লুরিন বলবে এই যে এই মাঝখানে দুটো ইলেকট্রনটাকে আমিও ব্যবহার করি, এই ফ্লুরিন বলবে মাঝখানে দুজনকে আমিও ব্যবহার করি। হ্যাঁ, তার মানে দুজনেই কি করলো, তাদের সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনকে দিয়ে, তাদের সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনের সাহায্যে তারা মাঝখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো। তারপর ইলেকট্রন জোড়টাকে দুজনেই ব্যবহার করলো আর রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে গেল। পরের লাইনে আমরা কি লিখবো, ফ্লুরিন আর ফ্লুরিনের মাঝে একটা ইলেকট্রন জোড় আছে, তাহলে একটা লাইন দিয়ে দিলাম। আর যেগুলো যেমন ওদের ইলেকট্রন ছিল যে কটা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা তো পড়েই ছিল, এগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বেশ, এগুলো এঁকে দিলাম, হয়ে গেল। এবার এখান থেকে জিজ্ঞেস করবে সমযোজ্যতা কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে। তারপর জিজ্ঞেস করবে বিজ্ঞানী তোমার জিএন লুইস কিভাবে ব্যাখ্যা করেছিল সমযোজী বন্ধন গঠিত হয়, এখান থেকে আসবে। যেভাবে বলবে নিকটতম, একই ভাষা, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় বা ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য একই মৌলের দুটো পরমাণু বা তীব্র তড়িৎ ঋণাত্মক একই মৌলের দুটো পরমাণু বা বিভিন্ন মৌলের দুটো পরমাণু, আলাদা আলাদা মৌলের দুটো পরমাণু তাদের যোজ্যতা কক্ষের অযুগ্ম ইলেকট্রনের সাহায্যে ইলেকট্রন জোড় গঠন করে, ইলেকট্রন জোড় গঠন করে। তো মাঝখানে ইলেকট্রন জোড় গঠন তৈরি করেছে, হ্যাঁ দাঁড়িয়ে দিয়ে দিলে। এবং এই ইলেকট্রন জোড়টাকে উভয় মৌলের পরমাণু এবং এই ইলেকট্রন জোড়টিকে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে তাদের মধ্যে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার যে ক্ষমতা অর্জন করে, যে ক্ষমতা লাভ করে তাকে বলি সমযোজ্যতা। এবং উভয় মৌলের পরমাণু ওই ইলেকট্রন জোড়টাকে নিজেদের মধ্যে ব্যবহারের মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় বা তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। হ্যাঁ,
আর যে যৌগ এই ক্ষেত্রে তৈরি হচ্ছে এইভাবে সেটাকে সমযোজী যৌগ বলছি আমি। ঠিক, বিজ্ঞানী জিএন লুইস এইভাবে ব্যাখ্যা করেছিল, যেটা বললাম ওইটাকে বলতে হবে। চলো সংখ্যাগুলো একবার পড়ে নাও, আমি পাল্টাচ্ছি। নেক্সট, আবার পাল্টাচ্ছি। নেক্সট, আবার পাল্টাচ্ছি। নেক্সট, একই জিনিস লেখা আছে। নেক্সট। আচ্ছা, তাহলে বিভিন্ন মৌলের পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় কেন অংশগ্রহণ করে এটা তো বলে দিলাম, তো হয়ে গিয়েছে। নেক্সট, অষ্টক সূত্র কাকে বলে? বিভিন্ন মৌলের পরমাণু, দেখো এটা বোঝানোর জন্য আমাকে একটু ছবিটা দেখাতে হবে, যদিও তোমরা জানো এটা রিভিশন ক্লাস, তবু একটু বুঝিয়ে দিই আরেকবার। পর্যায় সারণী কি দাঁড়িয়ে? হ্যাঁ, এই দেখো পর্যায় সারণীতে এরা নিষ্ক্রিয় মৌল, এদের মধ্যে হিলিয়ামের লাস্টে দুটা ইলেকট্রন থাকে এবং হিলিয়ামের নিকটবর্তী যারা থাকে মানে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এরা কি করবে? হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করবে। মানে সবাই তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবং বাকি যারা রয়েছে, যেমন যারা নিয়নের আশেপাশে আছে, যারা নিয়নের আশেপাশে আছে, নিয়নের আশেপাশে আছে, তারা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করবে। যারা আর্গনের আশেপাশে তারা আর্গনের মতো, যারা ক্রিপ্টনের আশেপাশে তারা ক্রিপ্টনের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো যারা হিলিয়ামের আশেপাশে আছে তারা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস মানে লাস্টে দুটা করে ইলেকট্রন পাওয়ার চেষ্টা করে। তো তাদের এই ঘটনাটাকে বলা হয় দ্বৈত সূত্র। বাকি অন্যান্য নিষ্ক্রিয় মৌলের আশেপাশে যারা রয়েছে তারা সবাই তাদের লাস্টের কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখতে চায়। এটাকে বলা হয় অষ্টক সূত্র। এটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। বেশ, অষ্টক সূত্র বলে দিলাম। অষ্টক সূত্রে কিছু ব্যতিক্রম, BeCl2, BF3, BCl3, এগুলোর মধ্যে মাঝখানে যে পরমাণু আছে মানে কেন্দ্রীয় পরমাণু সেটাতে অষ্টক পূর্তি হয়নি, কিন্তু ক্লোরিন, ফ্লুরিন এদের ক্ষেত্রে অষ্টক পূর্তি হয়েছে। উদাহরণ এই প্রশ্নটা দেখে নাও। বেশ, PCl5, SF6 এই দুটো হলো এমন দুটো যৌগ যাদের তোমার অষ্টক পূর্তি হয়েও বেশি হয়ে গিয়েছে। কেমন? মানে ফসফরাসের মধ্যে হয়তো 10টা ইলেকট্রন আছে, মানে 8টার বেশি ইলেকট্রন আছে। SF6 এর ক্ষেত্রেও 8টার বেশি ইলেকট্রন থাকে, কিন্তু ক্লোরিনের 8টা ইলেকট্রন আছে। বোঝা গেল? মানে যেটা কেন্দ্রীয় পরমাণু তার 8টা ইলেকট্রন নেই, বাকিদের 8টা করে ইলেকট্রন আছে। আচ্ছা, হাইড্রাইড আয়ন H- এর ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। H- মানে কি? একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ওই জন্য H- হয়ে গিয়েছে। তো হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো, দুটা ইলেকট্রন। বেশ, নেক্সট পরে। কে স্থায়ী? সোডিয়াম বেশি স্থায়ী না সোডিয়ামের ক্যাটায়ন বেশি স্থায়ী? এখানে তোমাকে বলতে পারে অন্য কিছু, যে ম্যাগনেসিয়াম বেশি স্থায়ী নাকি ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন 2+ বেশি স্থায়ী। তো দুজনে ইলেকট্রন বিন্যাস করবে। তারপর বলবে যে সোডিয়াম তার লাস্টের কক্ষপথে একটি ইলেকট্রন থাকে এবং সোডিয়াম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য, বা কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে হিলিয়াম, নিয়ন। তাহলে এরকম বলতে পারো সোডিয়াম নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য তার সর্ববহিষ্ঠ কক্ষের একটা ইলেকট্রনকে বর্জন করে দেয়, অর্থাৎ সে স্থায়ী নয়, তার সে সুস্থিত নয়। কিন্তু সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌল নিয়নের মতোই, অর্থাৎ তার লাস্টে 8টা ইলেকট্রন আছেই, তাই সে সুস্থিত হয়ে গেল। এইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তাই বলবে, ইলেকট্রন বিন্যাস করে উত্তর দিয়ে দেবে। নেক্সট, রাসায়নিক বন্ধন তাহলে কাকে বলবো? রাসায়নিক বন্ধন আমরা এইভাবেই বলবো যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য দুই বা ততোধিক পরমাণু তাদের মধ্যে তাদের যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জন অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন 3 প্রকার হতে পারে: আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন। একবার নিজেরা পড়ে নাও ভিডিওটাকে পজ করে। এছাড়াও কিছু বন্ধন আছে: হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। হয়ে গেল রাসায়নিক বন্ধন। বেশ, বিজ্ঞানী আছে, এগুলো তো বলে দিয়েছি, এখান থেকে একটু পড়ে নাও এটাকে, পজ করো ভিডিওটাকে, এই যে একটু পড়ে নাও জাস্ট জানার জন্য। নেক্সট, আচ্ছা এবার বলে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। তো ইলেকট্রনকে ডট চিহ্ন দিয়ে আমরা যে ডায়াগ্রাম অঙ্কন করি সেটা ইলেকট্রন ডট ডায়াগ্রাম। আশা করি এগুলো পারো, এগুলো শেখানো আছে ডিটেলস ক্লাসে কিংবা ওয়ান শট ক্লাসে শেখানো আছে, তো সেখান থেকে শিখে নেবে যারা পারো না। যদিও এটা রিভিশন ক্লাস, আমি আশা করছি তোমরা সবকিছু পারো, জাস্ট রিভিশন করিয়ে দিচ্ছি। তো একবার এই ছবিটা প্র্যাকটিস করবে। এবার বলবে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এবার যদি চিত্র সহ ব্যাখ্যা করতে পারে, ছবি এঁকে ব্যাখ্যা করতে বলে, তো ভাষা কি লিখবো? ভাষাটাই লিখবো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এটা, মানে যাদের যৌগ গঠন করবে তাদের ইলেকট্রন বিন্যাস সবার আগে লিখে নেবে, তারপর বলবে নিজের মতো করে যে সোডিয়াম তার সর্ববহিষ্ঠ কক্ষের একটা ইলেকট্রন বর্জন করে হিলিয়াম নিয়নের মতো ইলেকট্রন বর্জন করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং Na+ ক্যাটায়ন তৈরি করে, আয়ন তৈরি করে। ক্লোরিন তার সর্ববহিষ্ঠ কক্ষে ওই একটা ইলেকট্রন গ্রহণ করে 2 8 8, তাহলে মনে মনে গুনবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ওই ইলেকট্রনটা গ্রহণ করে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং অ্যানায়ন তৈরি করে দেয়। ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl যৌগ তৈরি করে দেয়। সবগুলোর ক্ষেত্রে এইভাবে ভাষা নিজের মতো করে বলবে, ভাষা ফ্যাক্টর নয়, প্র্যাকটিস করে নেবে এগুলা। লিথিয়াম হাইড্রাইডটা প্র্যাকটিস করবে। লিথিয়াম হাইড্রাইড এমন একটা যৌগ যার মধ্যে ক্যাটায়নেরও অষ্টক পূর্তি হয়নি, অ্যানায়নেরও অষ্টক পূর্তি হয়নি, মানে এটা হচ্ছে অষ্টক নিয়মের একটা ব্যতিক্রম, দুজনেরই দ্বৈত পূর্তি ঘটেছে। আচ্ছা এই প্রশ্ন দুটো করে নেবে, মাধ্যমিকের প্রশ্ন খুবই সোজা, নিজে থেকে পারবে। নেক্সট,
NF এটা প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস করবে, কেমন? ইলেকট্রন ডট ডায়াগ্রাম এগুলো আমি পজ করছি, এখনই ভিডিও পজ করে প্র্যাকটিস করো খাতাতে। নেক্সট এটা প্র্যাকটিস করবে। বেশ, এখানে দুটো কোশ্চেন রয়েছে, এই দুটো কোশ্চেনও করে নেবে, তোমরা পারবে, এগুলো করিয়ে দেওয়া হয়েছে আগে। নেক্সট, আচ্ছা, সমযোজী বন্ধনের ক্ষেত্রেও লুইস ডট গঠন আঁকতে বলবে, তো লুইস ডট গঠন তোমরা আঁকতে পারো, এঁকে নেবে। ভাষাটা কি করে দেবে? যদি বলে ফ্লুরিনের লুইস ডট গঠন দেখাও, তো ছবি এঁকে দিলে ভাষা কি বলবে? প্রথমে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করে দাও, বলবে ফ্লুরিন পরমাণু, ফ্লুরিন অণু গঠনের ক্ষেত্রে, F2 অণু গঠনের ক্ষেত্রে প্রতিটি ফ্লুরিন পরমাণু তাদের যোজ্যতা কক্ষ থেকে একটি করে ইলেকট্রন দিয়ে এক জোড়া ইলেকট্রন জোড় তৈরি করে, মানে একটি ইলেকট্রন জোড় তৈরি করে। ওই ইলেকট্রন জোড়টাকে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে F2 অণু তৈরি করে দেয়। এইভাবে ভাষা বলবে। আমি আরো কয়েকটা বলে দিচ্ছি। লুইস ডট ডায়াগ্রাম কাকে বলে বা ইলেকট্রন ডট ডায়াগ্রাম কাকে বলে? ইলেকট্রনকে বিন্দু বা ডট দিয়ে অথবা ছোট ক্রস দিয়ে চিহ্নিত করে সমযোজী বন্ধন সহ যৌগের গঠন যেভাবে প্রকাশ করা হয় সেটাকে লুইস ডট গঠন বা ইলেকট্রন ডট গঠন বলা হয়। নেক্সট, অক্সিজেনের ক্ষেত্রে লুইস ডট ডায়াগ্রাম কেন অঙ্কন করা সম্ভব নয়? অক্সিজেনের সবার প্রথমে লুইস ডট গঠনটা তোমরা আঁকবে, আঁকার পরে এরকম বলবে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলাফল থেকে দেখা যায় বা জানা যায় যে অক্সিজেন অণুর মধ্যে দুটি বিজোড় ইলেকট্রন থাকার কথা, কিন্তু অক্সিজেনের লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করলে দেখা যায় তার মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নেই, সব ইলেকট্রনগুলোই জোড়ায় জোড়ায় আছে, কোনো বিজোড় ইলেকট্রন নেই। অর্থাৎ পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে হুবহু একই রকম বা সঙ্গতিপূর্ণ কোনো লুইস ডট গঠন অক্সিজেনের ক্ষেত্রে আঁকা সম্ভব নয়, কারণ মিলছে না। তো ব্যাস হয়ে গেল। পরের কোশ্চেনটা দেখে নেবে। নেক্সট, এমন একটা সমযোজী যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। সমযোজী বলেছে, তাহলে হাইড্রোজেন বলবে, আয়নীয় বললে লিথিয়াম হাইড্রাইড। হয়ে গেল, তাই না? হ্যাঁ, তো এটা গঠন প্র্যাকটিস করবে। নেক্সট, সমযোজী অণু দু রকম হয়। একটা সমযোজী মৌলের অণু, মানে শুধুমাত্র একই মৌলের পরমাণুগুলো নিয়ে যে অণু তৈরি হবে, আলাদা আলাদা মৌলের পরমাণু নিয়ে যে অণু তৈরি হবে সেটাকে যৌগের অণু বলা হয়। সমযোজী বন্ধন তিন রকম হতে পারে, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। উদাহরণগুলো দেখে নাও। নেক্সট, দুটো পরমাণুর মধ্যে তিনটার বেশি সমযোজী বন্ধন তৈরি হতে পারে না। দৈনন্দিন জীবনে আমরা জল খাই, সেটা সমযোজী যৌগ। এছাড়া যত জৈব যৌগ আমরা ব্যবহার করি, ন্যাপথলিন, চিনি, গ্লুকোজ, বেনজিন, ক্লোরোফর্ম, মিথেন, ইথানল, যত জৈব যৌগ রয়েছে সবাই হচ্ছে সমযোজী যৌগ। আচ্ছা, একটা তরল সমযোজী যৌগ হচ্ছে জল, একটা কঠিন সমযোজী যৌগ ন্যাপথলিন বলে দাও বা চিনি বলে দাও। নেক্সট, তড়িৎ যোজ্যতা কিভাবে পরিমাপ করা হবে? যোজ্যতা মানে হচ্ছে কয়টা ইলেকট্রনে খেলা করছে। তড়িৎ যোজ্যতা মানে মানে তড়িৎ যোজী যৌগের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন বর্জন করছে বা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, সেটাকেই তার তড়িৎ যোজ্যতা বলে। যদি বলে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের যোজ্যতা কত, তো তুমি দেখো সোডিয়াম কয়টা ইলেকট্রনে খেলছে, তুমি বলবে দাদা সোডিয়ামের লাস্টে একটা ইলেকট্রন আছে এবং সে একটা ইলেকট্রনকে বের করে দেয়, তার মানে তার যোজ্যতা 1, তড়িৎ যোজ্যতা 1। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই ক্লোরিনের তড়িৎ যোজ্যতা 1। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে তড়িৎ যোজ্যতা কত? তুমি বলবে ম্যাগনেসিয়াম তার লাস্টে দুটা ইলেকট্রন আছে এবং সে দুটা ইলেকট্রনকেই বর্জন করছে, তার মানে সে দুটো ইলেকট্রন নিয়ে খেলা করছে, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়ামের তড়িৎ যোজ্যতা 2। কিন্তু প্রত্যেকটা ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, এই ক্লোরিন পরমাণুটাও একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে, কারণ ক্লোরিন পরমাণুর লাস্টে 7টা ইলেকট্রন আছে, সে 8টা বানাতে চায়, তাই সে একটা গ্রহণ করছে। তাই আমরা বলবো ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরিন পরমাণুর যোজ্যতা হচ্ছে 1। কেমন? বেশ, আর একটা শর্টকাট টেকনিক MgCl2। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন কয়টা যুক্ত আছে? দুটো ক্লোরিন যুক্ত আছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। এইভাবে বলতে পারো। যদি বলে ক্লোরিনের যোজ্যতা কত, ক্লোরিনের সঙ্গে একটা ম্যাগনেসিয়াম যুক্ত আছে, তাহলে ক্লোরিনের যোজ্যতা 1। উদাহরণ হিসেবে আমি আরেকটা যৌগ নিচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। যদি বলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, তুমি বলবে অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টা অক্সিজেন যুক্ত আছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, মানে অন্য জনের পায়ে যেটা থাকবে সেটা আরেকজনের যোজ্যতা হবে। যদি বলে অক্সিজেনের যোজ্যতা কত এই যৌগটাতে, বলবে এই যৌগে অক্সিজেনের সঙ্গে দুটা অ্যালুমিনিয়াম যুক্ত আছে, তার মানে অক্সিজেনের যোজ্যতা 2। বেশ, এভাবে আমরা উত্তর দিতে পারবো। সমযোজ্যতাও ওটাই, যে কোনো একটা মৌলের পরমাণু, সমযোজ্যতা মানে কি কয়টা সমযোজী বন্ধন তৈরি করছে, যেমন হাইড্রোজেন একটাই সমযোজী বন্ধন তৈরি করছে বা একটাই ইলেকট্রন জোড় তৈরি করছে, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা 1। কিন্তু কার্বন পরমাণু 3টা, কার্বন পরমাণুর সমযোজ্যতা কত? ও 3টা সমযোজী বন্ধন, 4টা বন্ধন তৈরি করছে, 1টা 2টা 3টা 4টা। কার্বন যেহেতু 4টে সমযোজী বন্ধন তৈরি করছে, তাই কার্বনের ক্ষেত্রে আমরা বলবো সমযোজ্যতা 4, কিন্তু হাইড্রোজেনের যোজ্যতা 1 এই যৌগটাকে, এই যৌগতে। কেমন? বেশ, নেক্সট আমরা মুভ করি। কে কে ধাতু, কে কে অধাতু, সরি কে কে তড়িৎযোজী, কে কে সমযোজী।
যেই সকল যৌগের মধ্যে ধাতু ঢুকে থাকবে তারা তড়িৎযোজী, যাদের মধ্যে সবাই অধাতু তারা সমযোজী। এখান থেকে তুমি একবার প্র্যাকটিস করে নাও, বোঝানো আছে এগুলো। নেক্সট। আচ্ছা, এবার এগুলো একটু কিছু এক্সট্রা কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। কি কি প্র্যাকটিস বলছে? একটা মৌল আছে এবিসি বলা আছে, এর এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বি এর দেওয়া আছে, সি এর দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাস নয়, তোমার হচ্ছে কি দেওয়া আছে, এটা পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, মানে কয়টা করে প্রোটন আছে। বলছে বি মৌলটা হচ্ছে নিষ্ক্রিয়, এই যে মাঝখানে বি মৌল আছে এটা হচ্ছে নিষ্ক্রিয়, মানে এর লাস্টে 8টা ইলেকট্রন আছে। তাহলে বি এর আগে এ আছে, এ হচ্ছে Z-1, মানে 8টার থেকে একটা ইলেকট্রন কম আছে, মানে এ মৌলের লাস্টে 7টা ইলেকট্রন আছে। তার মানে এ পরমাণুটা বা এ মৌলটা তড়িৎ ঋণাত্মক মৌল, অধাতু, 17 নম্বর শ্রেণীতে আছে। হ্যাঁ, জেড এর সঙ্গে 1 যদি প্লাস করে দাও, মানে নিষ্ক্রিয় মৌলের সঙ্গে 8 এর পরে যদি 1 যোগ করে দাও, তার মানে ওই একটা পরের ঘরে চলে যাবে, মানে লাস্টে একটা ইলেকট্রন চলে আসবে। তার মানে লাস্টে একটা ইলেকট্রন মানে এটা তড়িৎ ধনাত্মক ধাতু। তাহলে Z+1 যার ক্ষেত্রে আছে সে তড়িৎ ধনাত্মক ধাতু। এবার অধাতু আর ধাতুর মধ্যে আমরা জানি সবসময় তড়িৎযোজী বন্ধন গঠিত হয়, ধাতু আর অধাতুর মধ্যে সবসময় আয়নীয় বন্ধন গঠিত হয়। এদের সংকেত কি হবে? দুজনেরই যোজ্যতা বের করো, যোজ্যতা বের করো। তাহলে যার লাস্টে 7টা ইলেকট্রন আছে সে বাইরে থেকে একটা ইলেকট্রন নিতে চাইবে যাতে 8টা হয়ে যায়, তাহলে তার যোজ্যতা 1। বা অনেকে এইভাবে যোগ করে যে আচ্ছা 4-এর থেকে তো বড়, লাস্টে কয়টা ইলেকট্রন আছে, লাস্টে যেই কটা ইলেকট্রন থাকবে সেটা যদি 4-এর থেকে বড় হয় তাহলে 8 থেকে বিয়োগ দিতে হয়। তো এটা তো অঙ্ক হয়ে গেল, এটা কেমন একটা জিনিস। এইভাবে আমরা বের করে থাকি যে যোজ্যতা 1, বাট এটা আসল নিয়ম না। আসল নিয়ম এটাই যে কয়টা ইলেকট্রন সে খেলা করছে। তো 7টা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে যোজ্যতা 1, আর এরও যোজ্যতা 1। দুজনের যোজ্যতা যদি সমান হয় তাহলে যৌগ এটাই হয়ে যাবে Ca। যোজ্যতাগুলো তাদের অন্যজনের পায়ে গোড়ায় দিতে হয়। বেশ, এই মৌলটা কি বলছে দেখি। বলছে এ আর বি দুটো মৌলের পারমাণবিক সংখ্যা 7 আর 20। তো একজনের 2,5, 7 হয়ে গেল, 20টা হয়তো লাগবে না। কোশ্চেনে কি বলছে? এ মৌলটির দুটি পরমাণু, এ মৌলেরই দুটো পরমাণু, লাস্টে কটা করে ইলেকট্রন? 5টা করে ইলেকট্রন, তো লাস্টে 5টা করে ইলেকট্রন আমি ছবিতে দিয়ে দিলাম। এ মৌলেরই দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে কি প্রকৃতির বন্ধন তৈরি হবে? তো আমরা এটা ডাইরেক্ট বলতে পারবো, লাস্টে 5টা ইলেকট্রন আছে মানে সে অধাতু, সে বাইরে থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে, হ্যাঁ তাহলে সে অধাতু। বেশ, আর আমরা জানি দুটো অধাতুর মধ্যে সবসময় সমযোজী বন্ধন তৈরি হয়, তার মানে এক্ষেত্রে সমযোজী বন্ধন তৈরি হবে। অণুটির ইলেকট্রন ডট ডায়াগ্রাম দেখো তো, ইলেকট্রন ডট ডায়াগ্রাম নিজের একবার দেখে প্র্যাকটিস করে নিও। নেক্সট। হ্যাঁ, দুটো মৌল দিয়েছে এ আর বি, দুজনের ইলেকট্রন বিন্যাস করে নিলাম। বলছে এই মৌল দুটি যৌগ গঠন করলে কি প্রকৃতির যৌগ হবে? একজনের লাস্টে 2টা ইলেকট্রন আছে মানে সে ধাতু, যোজ্যতা 2। আরেকজনের লাস্টে 7 আছে মানে সে অধাতু, যোজ্যতা 1, একটা ইলেকট্রন গ্রহণ করবে। ধাতু অধাতুর মধ্যে তড়িৎযোজী যৌগ তৈরি হবে। যদি বলে সংকেত কি হবে এদের যৌগের, তাহলে এ দেখো, এ যৌগ, এ মৌল, আর একটা মৌল বি, তাহলে বি কে পাশে লেখো। এ মৌলের যোজ্যতা 2, তাহলে এই মৌলের নিচে 2 লেখো। বি মৌলের যোজ্যতা 1, বি মৌলের নিচে 1 লেখো। এবার যোজ্যতাগুলোকে কোনাকুনি লিখে দাও, কোনাকুনি লিখে দাও। একজনের যোজ্যতা অন্যজনের পায়ের গোড়াতে। হ্যাঁ, তাহলে এদের সংকেত কি হয়ে গেল? AB2 হয়ে গেল। কেমন? 1টা না দিলে হয়, AB2 হয়ে গেল সংকেত। নেক্সট। এক্স আর ওয়াই দুজন রয়েছে, একজন ধাতু একজন অধাতু দেখাই যাচ্ছে, দুজনের যোজ্যতা 1, তাহলে আয়নীয় যৌগ তৈরি করবে XY। নেক্সট, এগুলো বোঝানো আছে, আমি আর বোঝাচ্ছি না, বাকি এটা তোমরা নিজেরা করো, এটাও নিজেরা করো, এটাও নিজেরা করো। শেষ, আমি এটাকে করে দিই, এটাকে করে দিই। কি বলছে? ABC 3টে মৌল আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। বলছে সি এর সাথে অক্সিজেন, সি মানে কে? সি মানে কে? সি মানে এইটা, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলাম। এবার এর সঙ্গে যদি অক্সিজেনের যৌগ গঠন করে, এর সঙ্গে যদি অক্সিজেন জয়েন্ট হয়, তো সি মৌলটা তো ধাতু, লাস্টে একটা ইলেকট্রন আছে মানে এর যোজ্যতা 1, তাহলে সি মৌলের যোজ্যতা হয়ে যাবে 1, সি মৌলের যোজ্যতা 1, নিচে 1 লিখে দিলাম। অক্সিজেন অধাতু, যোজ্যতা 2, কারণ বাইরে থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করলে 8 হয়ে যাবে, তাহলে যোজ্যতা 2। তাহলে এরা দুজন মিলে ধাতু অধাতু মিলে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ তৈরি করবে। সংকেত কি হবে? যোজ্যতাগুলো কোনাকুনি দিয়ে দাও, তাহলে C2O। অনেকে বলো দাদা OC2 লিখবো না, যেটা ধাতু সেটা আগে লিখবা, তাহলে যার লাস্টে একটা ইলেকট্রন আছে সে ধাতু, তো ধাতুকে আগে লিখবো, অধাতুকে পরে লিখবো। কেমন? নেক্সট, এটা হয়ে গেল। আরেকটা কি বলছে? বি এর সঙ্গে ক্লোরিন, বি পরমাণু লাস্টে একটা ইলেকট্রন আছে, বি যোজ্যতা 1, যোজ্যতা 1। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লাস্টে 7টা ইলেকট্রন মানে যোজ্যতা 1, তাহলে ধাতু অধাতুর মধ্যে আয়নীয় যৌগ 1 1, দুজনের কোনাতে চলে যাবে, BCl যৌগ হয়ে যাবে সংকেত। চলো কমপ্লিট। এবার এগুলা তোমরা নিজেরা করে নেবে একবার প্র্যাকটিস, যে তোমাদের সিলেবাসে যতগুলো আয়নীয় যৌগ রয়েছে আর যতগুলো সমযোজী যৌগ রয়েছে এগুলো সবগুলোকে একবার প্র্যাকটিস করে নেবে। কেমন? যে কত আয়নীয় যৌগ আছে, কত সমযোজী যৌগ, সেগুলোকে প্র্যাকটিস করে নেবে। চলো আমি নেক্সট বলছি। নেক্সট, এই পজ করে নিয়ে প্র্যাকটিস করবে। নেক্সট,
জলের গঠনটাকে এরকমও দেখাতে পারো, এরকমও দেখাতে পারো। নেক্সট, পরবর্তী 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 ডায়াগ্রাম, কার্বন ডাইঅক্সাইড। এটা তো দেখতেই পাচ্ছ না, একটু গায়েব হয়ে যায় আমি, হ্যাঁ চলো একটু গায়েব করে নিই নিজেকে। নেক্সট, নেক্সট, পরবর্তী, শেষ। চলো আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওয়ান শট রিভিশন হয়তো 25 মিনিটের মতো লেগেছে, আরো কম সময় লাগতো, বাট আমি একটু ব্যাখ্যা করে দিলাম, এর ফলে হয়তো তোমাদের ক্লাসের মধ্যেই হয়তো মুখস্থ হয়ে গিয়েছে। আমাকে একটু রিভিউ দিও যে এগুলো ক্লাস বোঝা যাচ্ছে নাকি, এবং কতটা হেল্প হচ্ছে, নাকি আর একটু নাকি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এটা বলবে যে দাদা খুব একটা লাভ হচ্ছে না। আমার তো মনে হয় অনেক লাভ হবে, কারণ ক্লাসের মধ্যে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি আর মুখস্থ করিয়ে দিচ্ছি। কেউ যদি ভিডিওটাকে মন দিয়ে শোনো আর আমার সাথে সাথে একবার নিজেও বলো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে মুখস্থ হয়ে যাবে। তারপর নোটসটা একবার পড়ে নিলেই হয়ে যাবে, অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাস, যেখানে সমযোজী আর আয়নীয় বন্ধনের, আয়নীয় যৌগের ধর্ম নিয়ে আলোচনা করবো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। টাটা।